আসসালামু আলাইকুম। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব আইটেম ইউজ করি, যেমন গাড়ি, টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, আমাদের জামা কাপড়, এর মধ্যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট যখন নষ্ট হয়ে যায়, ইলেকট্রনিক্স বলতে আমি বোঝাচ্ছি টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, তখন আমাদের ভোগান্তিটা চরম পর্যায়ে পৌঁছায়। সো ফর এক্সাম্পল ধরেন আপনার বাসার রেফ্রিজারেটরটা নষ্ট হয়ে গেল, আপনার ফ্রিজ ভর্তি খাওয়া, এখন ইমিডিয়েট রিপ্লেসমেন্ট না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু এই খাবারগুলো নিয়ে বেশ প্রবলেমে পড়ে যাবেন। অফকোর্স আমরা যখন ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনি তার সাথে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে, বাট গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়াও ব্র্যান্ড অলসো অ্যানাদার ফ্যাক্টর। লাইক আমরা মনে করি যে সার্টেন ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো থাকে, সো সার্টেন ব্র্যান্ডের প্রোডাক্টের লংজিভিটিও বেশি থাকে। ব্র্যান্ড ছাড়াও আপনার আরেকটা যে মেইন ফ্যাক্টর, যেটার উপর ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের ইউজার এক্সপিরিয়েন্স আর কতদিন প্রোডাক্টটা চলবে, সেটা হলো মেনটেনেন্স। ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে মেনটেনেন্সটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা একটা টেকনিক্যাল প্রোডাক্ট, এর মধ্যে অনেক রকম পার্টসের একটা মিক্সচার এখানে আছে। তো অনেক ক্ষেত্রেই আমরা দেখি প্রোডাক্টের সাথে ম্যানুয়াল আসে, ইউসেজ ডিটেলস আসে, যেগুলো আমরা কিছু কিছু ক্ষেত্রে ফলো করি, কিছু কিছু ক্ষেত্রে ফলো করা হয় না। সো আজকে আমরা থ্রু দিস ভিডিও ফার্স্টে আমরা ওয়াশিং মেশিন সম্বন্ধে জানবো যে ওয়াশিং মেশিনের মেনটেনেন্স ওয়েটা কি। কারণ অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্টের চেয়ে আমাদের কাছে ওয়াশিং মেশিন ইউসেজটা, আমাদের আইডিয়া মানে আমাদের পারসেপশন যে এটা অনেক ডিফিকাল্ট। সো টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য ডুজ অ্যান্ড ডোন্টস ফর দ্য ওয়াশিং মেশিন মেনটেনেন্স, আমাদের সাথে আছে এলজি বাংলাদেশের মাস্টার ট্রেনার অমিত। হ্যালো অমিত, আমাদের সাথে শেয়ার করবে যে কি কি করলে ওয়াশিং মেশিন প্রোডাক্টের লনজিভিটি ভালো হয়, অ্যাট দ্য সেম টাইম ওয়াশিং পারফরমেন্সটাও প্রপার পাওয়া যায়। অমিত, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, ফাইন। বলো অমিত, লেটস স্টার্ট উইথ। সো ভাইয়া তো ফার্স্টে বললেনই যে একটা আসলে প্রোডাক্ট কেনার পরে আসলে আরেকটা ডিউটি থাকে, রেগুলারলি মেইনটেনেন্স, প্রপার ইউজ। সো এই সব কিছু যদি মাথায় রাখি, আমি আসলে একদম ফর দ্য ফার্স্ট টাইম যখন প্রোডাক্টটা বাসায় নেওয়া হয়, তো তখনই আসলে একটা জিনিস খুব কেয়ারফুলি চেক করতে হয় যে মেশিনটা যেখানে ইনস্টল করা হচ্ছে এই সারফেসটা কেমন, সারফেসটা কি একদম প্লেন বা মানে হচ্ছে গিয়ে কোনো ঢালু বা কোনো উঁচু নিচু আছে কিনা। সো যদি আসলে আমার মেশিনটা আসলে ওয়াশিং মেশিনটা সারফেস প্লেন না হয়, তখন দেখা যায় যে উঁচু নিচু থাকলে কোনো একটা দিকও যদি উঁচু নিচু ফার্স্ট রিকোয়ারমেন্ট হলো যে ওয়াশিং মেশিনটা যেই প্লেসে রাখবো সেটা যেন একটা ফ্ল্যাট ফ্লোর হয়, একদম উঁচা নিচে না হয়। ডেফিনেটলি ফ্ল্যাট। আচ্ছা, এখন যদি একটু বলো রিজনটা কি, মানে কেন ফ্ল্যাট রিজনটা হচ্ছে বিকজ ওয়াশিং মেশিন তো আসলে যখন কাজ করে, অপারেশন যখন অন হয়, সো তখন আসলে ও কিন্তু ড্রামটা বেশ স্পিডে ঘুরে। সো যখন ড্রাম বেশ স্পিডে ঘুরছে, সো এই জিনিসটা আসলে স্টেবল থাকতে পারবে না, বেশ ভাইব্রেশন হবে। আমি অনেক সময় অনলাইনে কিছু কিছু পোস্ট দেখেছি, অনেকে কমপ্লেন করে যে আমি অমুক ব্র্যান্ডের ওয়াশিং মেশিন ইউজ করি, এটাতে অনেক বেশি শব্দ হয়। এটা কি এই কারণে? বেসিক্যালি ভাইয়া শব্দটা তো ক্রিয়েট হয় হচ্ছে ভাইব্রেশন থেকে। সো যত বেশি ভাইব্রেট হবে তত বেশি আসলে নয়েজ ক্রিয়েট হবে। সো এখানের ক্ষেত্রেও সেম, যখন আসলে মেশিনটা স্টেবল থাকছে না, তো তখন মেইনলি আসলে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, এন্ড হেভি ভাইব্রেশনের কারণে আসলে নয়েজটাও অনেক বেশি থাকে। তো এই নয়েজ এন্ড ভাইব্রেশনের কারণে আসলে নয়েজের জন্য যেমন মানুষের একটা মানে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়, যেমন হ্যাঁ আমি যখন ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছি তখন আসলে নয়েজ হতে থাকে সবসময়, এটা ডিস্টার্বিং। এন্ড অলসো ভাইব্রেশনের কারণে আসলে যে কোনো জিনিসের কিন্তু ভাইয়া ডিউরেবিলিটিতে ইম্প্যাক্ট পড়ে, ফ্র্যাকশন হয়, রাইট। সো ডিউরেবল যদি আসলে ডিউরেবিলিটিতে ইম্প্যাক্ট যদি আমি আসলে ওইটা আটকাতে চাই, তাহলে ডেফিনেটলি আই হ্যাভ টু ইনস্টল ইট ইন আ ফ্ল্যাট প্লেস, যেখানে আসলে কোনো উঁচু নিচু নাই। পারফেক্ট। সো নাম্বার 1 হলো উই হ্যাভ টু প্লেস ইট ইন আ ফ্ল্যাট সারফেস। ডেফিনেটলি ভাইয়া। সেকেন্ড হচ্ছে যে যখন আমি আসলে ওয়াশিং মেশিনটাকে প্লেস করে ফেললাম একটা প্লেন ফ্ল্যাট সারফেসে, তখন আসলে আমার চেক করতে হবে যে ওয়াটার ড্রেনেজ যে পাইপটা আছে, এটাকে যখন আমি আসলে রাখছি, সো এমন ভাবে আসলে এটাকে আমার সেট আপ করতে হবে যে যেন ড্রেনেজ পাইপটা একটু মানে একদম প্যারালাল, মানে একদম স্ট্রেট যেটা হ্যাঁ থাকে, অথবা হালকা ঢালু থাকে, সো দ্যাট পানিটা যেন উঁচা থাকতে পারবে না, উঁচা থাকতে পারবে না, বিকজ পানিটা তো আসলে ফ্লো হয়ে বের হতে হবে। আমি যখন কাপড় শুকানো ধোয়া হচ্ছে, পানিটা বের হতে হবে ইজিলি। সো এর জন্য আর কি পাইপটা দরকার হচ্ছে কি সমান অথবা একটু ঢালু, সো দ্যাট পানিটা ইজিলি বের হয়ে যায়। এটা আমার মনে হয় যে হ্যাঁ আমাদের যারা ইউজার তাদের জানতে হবে, বাট এট দ্য সেম টাইম ইনস্টলার যে আসবে সেই ভাইয়া যদি এভাবে করে প্লেস করে দেয়, এক্স্যাক্টলি। সো এটাই আর কি, মানে তাদেরও আসলে
চেক করতে হবে যে ইনস্টলার এরকম করছে কিনা, রাইট। ওকে, থার্ড কি হবে? থার্ড যদি আমরা যাই, এখন আমি চলে যাই হচ্ছে জাস্ট আমাদের রেগুলার ইউজের ক্ষেত্রে। সো যখন আসলে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দেয়া হচ্ছে, ফার্স্টলি আসলে আমার এই জিনিসটা চেক করতে হবে যে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার টাইমে আমার আসলে কাপড়ের মধ্যে কোনো মেটাল বা কোনো রকম ধাতব পদার্থ বা কয়েন এগুলো আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। সো এইগুলা যদি আমার থাকে, তো তখন আসলে ওয়াশিং মেশিনের ড্রামটা, উই আর সেইং যে আমাদের ড্রামটা হচ্ছে স্টেইনলেস স্টিল ড্রাম। সো এই স্টেইনলেস স্টিল ড্রামটা ইটস ভেরি হেভি অ্যান্ড অনেক মানে ও অনেক পাওয়ারফুল একটা ড্রাম। বাট স্টিল আসলে এই ড্রামের মধ্যে যদি আসলে এই দেখা যাচ্ছে, আপনি যদি ভেতরে দেখেন, এখানে আসলে পালসেটার আছে, এখানে আসলে আপনার ম্যাজিক ফিল্টার আছে। সো যদি আসলে কাপড়ের মধ্যে কোনো রকম মেটাল বা কয়েন্স থাকে, সো তখন আসলে এগুলাতে মানে ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস থাকে। এখন ধরো আমাদের জিন্সের প্যান্টের চেইন থাকে, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আসলে জিন্সের প্যান্টের চেইনের ক্ষেত্রে ইট ওন্ট বি আ বিগ প্রবলেম, বাট আসলে আলাদা কয়েন্স যেগুলো আর কি মানে কাপড় থেকে বের হয়ে মানে আপনার জাস্ট যেতে পারে। বিকজ কয়েনের একটা কথা যদি বলি, আমাদের এখানে আসলে বেজ এবং ড্রামের মাঝে একটা খুব টাইনি একটা গ্যাপ আছে ভাইয়া। সো কয়েন অনেক সময় হয় কি যে বিভিন্ন কাস্টমার কমপ্লেইন করে থাকে, আমরা পাই এরকম অনেক সময় যে কয়েনগুলো আসলে দেখা যায় ওই বেস প্লেট এবং ড্রাম এটার মাঝে যে টাইনি গ্যাপটা এটার মধ্যে চলে যায়। সো এটার মধ্যে চলে গেলে কিন্তু আসলে ওর বেস আর ড্রামের যে মুভমেন্টটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা ভাই অ্যাকচুয়ালি মানে আপনার ক্ষতিগ্রস্ত হয়। সো এটা হ্যাম্পার হওয়ার কারণে আসলে দেখা যায় ড্রাম মানে ওয়াশিং মেশিনের ফাংশনিং এ প্রবলেম পড়ে। সো দিস ইজ আ বিগ প্রবলেম। থার্ড হলো আমরা মেটাল আইটেম দিব না। ওকে, ফোর্থ হচ্ছে আমরা আসলে এই জিনিসটা হচ্ছে যদিও অনেকেই জানে, বাট স্টিল ইটস মানে সবাইকে রেকমেন্ড করা হচ্ছে যে যখন আসলে কাপড় দেওয়া হয়, কালারফুল কাপড় এবং সাদা কাপড় এগুলা সেপারেটলি ধুতে দেওয়া উচিত। বিকজ কালারফুল কাপড়ের থেকে আসলে দেয়ার্স ভেরি চান্স যে হ্যাঁ ভেরি হাই চান্স যে আসলে আপনার কালারফুল কাপড় থেকে আসলে আপনার সাদা কাপড়ের রং লেগে যাওয়ার চান্সেস থাকে। সো সাদা কাপড়টা যেন অ্যাকচুয়ালি আপনার ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য বেসিক্যালি আসলে এটা রেকমেন্ড করা হয় যে সাদা কাপড়টা আলাদা দিতে। পারফেক্ট। এন্ড কালার আরেকটা কথা যেটা কালারফুল কাপড়ের যে মানে ক্ষেত্রটা আমরা বললাম, সো এখানে আসলে একটা আমাদের নিজস্ব আমরা একটা ওয়ে ফলো করতে পারি, কাস্টমাররা সবাই পারেন যে কালারফুল নতুন কাপড় যখন আমি আনলাম, কালারফুল হোক বা যে কোনো রকম নতুন কাপড় আনার পরে, এটা কি আমরা ফিফথ বলতে পারি? সো নতুন কাপড় আনার পরে যখন আসলে আপনি কাপড় ধুতে দিচ্ছেন, তার আগে একটা বাকেটের মধ্যে হাফ বাকেট ওয়াটার অ্যান্ড কিছুটা লবণ দিয়ে আপনি জাস্ট ওই একটা মিশ্রণ তৈরি করে ওইটাতে আসলে ওই যে কাপড়টা আপনি নতুন কাপড় এনে ধুতে দিবেন সেই কাপড়টা হাফ অ্যান আওয়ার জাস্ট পানিতে ডুবিয়ে রাখতে হবে। এরপরে ইউ ক্যান ওয়াশ ইন মানে ইনটু ইউর ওয়াশিং মেশিন। তো তাহলে আসলে দেখা যাচ্ছে কি যে আপনার কাপড় থেকে যে রং পড়ার যে রং বের হয়ে অন্য কাপড়ে লাগার যে একটা চান্সেস থাকে সেটা আসলে অনেকাংশে কমে যায়। কারেক্ট। আই থিংক হ্যাঁ, নতুন কাপড় দেখা যায় অনেক সময় রং ওঠে, আর প্রি ওয়াশে ওর একটা আইডিয়া হয়ে যাবে যদি রং ওঠার থাকলে উঠলো, না উঠলে ইটস সেফ টু গিভ। সো দ্যাট ক্যান বি এই মানে সল্ট ওয়াটারের যেই আপনার মিশ্রণটা, এটার মাধ্যমে আসলে কাপড়ের রং ওঠা থেকে আসলে আপনি মানে এতটুকু মানে ইউ ক্যান গেট অ্যাসুরেন্স যে হ্যাঁ আসলে এটা আমার কাপড়ে অন্য কাপড়ে লাগবে কি লাগবে না এরকম। 6 নাম্বার আমাদের টিপসটা কি হবে? সো ভাইয়া 6 নাম্বারটা হচ্ছে রেগুলারলি টাপ ক্লিন করা। টাপ ক্লিন প্রয়োজন, বিকজ আপনার ওয়াশিং মেশিনের মধ্যে দেখা যাচ্ছে পানি নিয়ে যেহেতু ওয়াশ করা হয়, সো ময়লা বা ডাস্ট এরকম বিভিন্ন কিছু থাকতে পারে। সো যেটা আসলে আপনার ওয়ান্স ইন আ মান্থ করাটা ইটস ভেরি গুড। বাট যদি আপনি ওয়ান্স ইন আ মান্থ না পারেন, তো 2 থেকে 3 মাসে একবার টাপ ক্লিন করাটা উচিত। সো টাপ ক্লিন করার ক্ষেত্রে বাজারের মধ্যে অনলাইন অফলাইন মার্কেটে বিভিন্ন জায়গায় টাপ ক্লিন কিভাবে করতে হয়, সো বাজারে অনলাইন অফলাইন মার্কেটের বিভিন্ন জায়গাতে আসলে টাপ ক্লিনার পাওয়া যায়। টাপ ক্লিনার ট্যাবলেটের মতো এরকম। এক্স্যাক্টলি ভাইয়া। সো এই টাপ ক্লিনারটা দিয়ে যদি আপনি আসলে জাস্ট টাপ ক্লিন ফাংশনটা সেট করে জাস্ট স্টার্ট দিয়ে দেন, দেন আসলে আপনার টাপ ক্লিন অটো এটা কমপ্লিট হয়ে যাবে। সো জাস্ট ট্যাবলেটটা ভিতরে দিব, ক্লোজ করব, টাপ ক্লিন ফাংশন চুজ এন্ড প্লে, ডান। এক্স্যাক্টলি। ও ইজি। Okay. So this was the 6th point. What is next? And next হচ্ছে ভাইয়া
যে যখন আসলে অনেক সময় দেখা যায় যে আমাদের কাস্টমারদেরকে আমরা সবসময় রেকমেন্ড করি যে পাউডার ডিটারজেন্টের পরিবর্তে আসলে লিকুইড ডিটারজেন্ট ইউজ করতে, ইটস রেকমেন্ডেড। বাট যদি আসলে তারা আসলে চাইলে লিকুইড ডিটারজেন্টের পরিবর্তে পাউডার ডিটারজেন্ট, যদি সাপোজ লিকুইড ডিটারজেন্ট নাই, এরকম সময় পাউডার ডিটারজেন্ট ইউজ করার ক্ষেত্রে তাদেরকে মানে রেকমেন্ড করা হয় যে জাস্ট লিউকওয়ার্ম ওয়াটার নিয়ে সেটা একটা কাপে, সেটার মধ্যে ডিটারজেন্ট যতটুকু সে দিবে, দিয়ে জাস্ট একটু মিক্স করে দেন আসলে ওই লিকুইডটা সলিউশনটা দিতে হবে। বুঝতে পারছি। ওকে, ফর এক্সাম্পল এটা আসলে কাজ করবে অনেকটা আপনার ইয়ের মতো, লিকুইড ডিটারজেন্টের মতো, বাট যেন আসলে কাপড়ের মধ্যে ওই ডিটারজেন্টের পাউডারি ভাবটা না থাকে। হ্যাঁ, চ্যালেঞ্জ হলো ওইটাই যে মানে আসলে ডিটারজেন্ট দিলে যেটা হয় যে এটা মানে মিশে যায় না পানির সাথে, ডিসলভ হয় না, তো যেই কারণে লিকুইডটা সাজেস্ট করা হয়। রাইট, সো লিকুইড না হলে যেন অ্যাটলিস্ট ওইটা ডিসলভ করে দেয়। এক্স্যাক্টলি ভাইয়া। সো লাস্ট যদি বলতে হয় সেটা হচ্ছে অনেক সময় কাস্টমারদের অনেক কোয়েরি থাকে এরকম যে হ্যাঁ ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছে বাট প্রপারলি ক্লিন হচ্ছে না। সে সময় আসলে এই জিনিসটা জিজ্ঞাসা করা হয় তাদেরকে যে আপনি কাপড়টা যে দেন মানে ওয়াশ করার জন্য সেটা আসলে কি পরিমাণে, এমন তো না যে লাইক ওর 8 কেজি বা 10 কেজি ওর ক্যাপাসিটি, আমি যদি একদম চেপে চেপে কাপড় দেই সো তখন তো আসলে ভেতরে ফাংশনিং প্রপারলি করতে পারবে না। এন্ড আমাদের এখানে যদি আপনি দেখেন ভাইয়া যে সাপোজ বেস প্লেটের মধ্যে একটা মেইন পালসেটার, 3টা মিনি পালসেটার আছে, আপনি যদি কাপড় একদম চেপে চেপে দেন বেস প্লেট মুভ করতেও প্রবলেম হবে, এই পালসেটার গুলা থেকেও আসলে ওয়াটার ফ্লো প্রপারলি হবে না। সো আলটিমেটলি তখন কিন্তু ওয়াশিং এও আসলে ইম্প্যাক্ট পড়বে এবং আলটিমেটলি মেশিনটার উপরে ইম্প্যাক্ট পড়বে নেগেটিভ। সো ইটস রেকমেন্ডেড যে হ্যাঁ একসাথে অনেকগুলো কাপড় না দিয়ে জাস্ট মানে মাল্টিপল ওয়াশ প্রোগ্রাম ইউজ করলে, দিনে দুইবার ইউজ করলে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আসলে যদি এলজির ওয়াশিং মেশিনটা দেখি, এখানে আসলে একটা ফিল্টার আছে, ম্যাজিক ফিল্টার। সো এইটাকে আসলে মানে রেগুলারলি ইটস রেকমেন্ডেড যে মান্থলি একবার এটাকে আসলে বের করে জাস্ট খুলে দুই সাইডে জাস্ট প্রেস করতে হবে। কাপড়ের উলগুলো জমে না কি হয়? এটার মধ্যে আসলে বিভিন্ন রকম আসলে ডাস্ট যেগুলো এগুলো ফিল্টারড আউট হয়। ওকে গট ইট। তো এইগুলো এটা ওয়ান্স এ মান্থ ক্লিন করতে হবে কি? ম্যানুয়াল ক্লিন করলে হবে? এটা ম্যানুয়াল জাস্ট খুলে জাস্ট ক্লিন করে তারপর প্রপারলি আসলে এভাবে ক্লোজ করতে হবে। ক্লোজ করে আমি শুনছি অনেক জায়গায় যেটা ক্লোজ করে না হয় না ঠিক প্রপারলি যদি ক্লোজ না করা হয় তখন দেখা যাবে এটা আসলে এভাবে জাস্ট মানে জাস্ট এভাবে লেগে থাকবে বাট প্রপারলি ফিট হয় নাই। সো তখন যখন আপনি ওয়াশে দিবেন কাপড়ের ওয়াশের জন্য আসলে ওইটার সাপোজ মানে যখন ওটা ঘুরতে থাকবে কাপড়গুলো তখন আসলে এইটাও খুলে পড়ে যেতে পারে, তখন এটা ড্যামেজ হতে পারে। সো এর জন্য রেকমেন্ডেড যে এটাকে প্রপারলি ফিট করতে হবে, জাস্ট দুই সাইডে ক্লোজ করে ফিট করতে হবে। রাইট ক্লোজ করে প্রপারলি ক্লোজ করে ফিট করতে হবে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট ভাইয়া মানে ওয়াশিং মেশিনের যদি ইউজারদের জন্য আসলে কিছু মেইনটেনেন্স গাইড বলা যায় সেটা। সো হোপফুলি এইগুলা মেইনটেইন করলে হোপফুলি কাস্টমার্স উইল গেট গুড রেজাল্টস। Thank you, Amit. Thank you. It was, I think, easy to follow tips. Definitely. কোনোটাই খুব বেশি কমপ্লিকেটেড না। Yes, ভাই। So I think এটা করা গেলে ওয়াশিং মেশিনের লঞ্জিভিটি বাড়বে, at the same time লঞ্জিভিটির পাশাপাশি পারফরম্যান্সটাও I guess Hopefully ভালো ভাইয়া। হবে। Yes, I believe ভালো হবে actually. ইনশাআল্লাহ। Thank you. Thank you.